স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। আমি এবারে জানাবো খবরে বিস্তারিত। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকার সন্ধান মিলেছে। এরই মধ্যে সেগুলো জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে দেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তিও ক্রোক করা হয়েছে। এ তালিকায় আছে ধানমন্ডির সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট ও গাজীপুরের দুটি জমি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে নিকেতনে দুটি প্লট। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ 5টি দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে, যার অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া 11টি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান স্লাশ ফান্ডের অস্তিত্বও মিলেছে। বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এদিকে পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শিগগিরই সরকার সে অনুযায়ী উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক, এই জন্য আইনের কিছুটা সংগ্রহ। আইন মানে কি, কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে, এগুলো করব। ভোটের ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, এসব নিয়েই শুধু আলোচনা, সংস্কার হলে চলবে না। রাজনৈতিক দলগুলোকে মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাজার ব্যবস্থার সংস্কার নিয়েও কথা বলতে হবে। এনডিএম-এর ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, সেটি খাবার জিনিস হোক, পোশাক আশাক হোক, যেটাই হোক, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয়, সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ। চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না? সেটি কি সংস্কার নয়? ধর্ষণের বিচার সহ 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়ে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। দুপুরের পর রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রা কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। পরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে গণপদযাত্রা করে তারা। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে তাদের বাধা দেয় পুলিশ। নিপীড়ন হচ্ছে নারীদের বিরুদ্ধে, তার জন্য আমরা 9 দফার এক দফা ছিল যে আমরা পদত্যাগ চাই স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে শাহবাগে মিছিল নিয়ে এসে অবস্থান নেয় রাজধানীর 30টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা যে দর্শকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। পরবর্তীতে আর কেউ এই কাজ করার সাহস না পায়। যে শাস্তি সে পাওয়ার মতো, তাকে সে শাস্তি পেতে হবে। অবশ্যই তাকে ফাঁসি পর্যন্ত দিতে হবে। আমাদের কথা একটাই, ধর্ষকের ফাঁসি চাই। এ সময় নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতন রোধে বিভিন্ন স্লোগান দেয় তারা। দেশজুড়ে ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান তারা। ধর্ষণের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার পাশাপাশি 6 দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়যুক্ত করতে চাই যে তাদের সম্পূর্ণ ব্যর্থতা, গাফিলতি এবং তাদের চোখ বন্ধ রাখা এই আসিয়ার এই ঘটনার জন্য মুখ্য কারণ। দর্শকের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং
পুরাতন যেই দর্শনের ফাইলগুলো এখনো বাকি রয়েছে আগামী 15 দিনের ভিতরে সবগুলো ফাইল ক্লোজ করতে হবে। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আরেকজন সামনে আগাবে না। সরকারের কাছে অনুরোধ, সরকার তার বিচার বিভাগীয়, তার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে সে পদক্ষেপ নেবেন। এ সময় শিশু ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান শিক্ষকরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। স্বীকৃত ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করা সহ 5 দফা দাবিতে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে। বন্ধ সব হাসপাতালের আউটডোর সেবা, চিকিৎসা মিলছে না ব্যক্তিগত চেম্বারেও। এমন অবস্থায় নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে চিকিৎসা ব্যবস্থায়। ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ 5 দফা দাবির মুখে নাজুক দেশের চিকিৎসা খাত। বেশ কয়েকদিন ধরেই চিকিৎসকরা এই দাবি জানিয়ে আসছিলেন। মঙ্গলবার যান শাটডাউনে। এতে সব হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বার বন্ধ রয়েছে। সিলেটের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ, তবে চালু রয়েছে জরুরি বিভাগ সহ ইনডোর ও ক্যাজুয়ালিটি বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। যাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রমোট করা হয়েছে, কিন্তু তারা যে ম্যাল প্র্যাকটিসটা করতেছে, কিন্তু এটার আলটিমেটলি কোনো আইডিয়া আসতেছে না। যদি কোনো কারণে রায় আমাদের বিপক্ষ যায় তাহলে আমরা এই কর্মসূচি আরো কঠিন করব। হাসপাতাল টোটালি বন্ধ থাকবে। 2 ঘন্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকরা। পুরাতন জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও মা ও শিশু হাসপাতাল সহ সব সরকারি বেসরকারি হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সবাই যদি এমবিবিএস বিডিএস এর সমতুল্য হয়ে যায় তাহলে তো জিনিসটা আসলে আমাদের সম্মান ও হুমকির মুখে, জনস্বাস্থ্য হুমকির মুখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহীর কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করবেন না, বন্ধ বহির্বিভাগ সেবা। অন্য কেউ ডাক্তার পরিচয় দিলে আসলে এটা বিভ্রান্তি হতে পারে। আমরা জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই, এটা আমাদের স্বার্থে না, জনগণের স্বার্থে আমাদের আজকের এই কর্মসূচি। চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। আর ডাক্তারের সিরিয়ালি বা কখন পাবো? আমরা আসতে গোপাল কাছ থেকে যাবো কিভাবে এত দূরে? আমার রুগী তো খুব বসতে পারতেছে না, এখন যদি ডাক্তার দেখাইতে পারতাম তাহলে তো একটু উপকার হতো। এছাড়া রংপুর, টাঙ্গাইল, কুমিল্লা, কিশোরগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চিকিৎসকরা। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের আর্থিক প্রতিবেদনের 1% সত্য নয় বলে স্বীকার করলেন খোদ অডিটর রায়। কর ফাঁকি দিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের চাপেই মিথ্যা প্রতিবেদন তৈরি করতে হয় বলেও দাবি তাদের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য দেন নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয়। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের নিরীক্ষার কাজ করে মূলত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বা সিএ ফার্মগুলো, যাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে হিসাব হয় করের। মঙ্গলবার সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। এ সময় নিরীক্ষার দায়িত্বে থাকা অডিটরদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই অডিট রিপোর্টগুলোর যে কোয়ালিটি, সেটা আমাকে এনশিওর করছে না যে টোটাল ট্রানজ্যাকশনটা এখানে উঠে আসছে। অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। অডিটররা জানান, ব্যক্তি বা প্রতিষ্ঠান কেউই সঠিক তথ্য দিতে চায় না। করের বোঝা বেশি হওয়ায় আয় কম দেখানোর চাপ থাকে অডিটরদের ওপর। আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারে। আমার এনফোর্স করার কোনো রাইট নাই। আমরা মার্কেট শেয়ার কত জানি, এর মধ্যে অনেস্ট ট্যাক্স পেয়ার কারা সেটাও আমরা জানি। সো ওই ডাটাগুলো যদি আমার হাতে আসে, কোন কোন কোম্পানি কী লেভেলে ট্যাক্স ইভেশন করতেছে, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি।
মিথ্যার আশ্রয় যেন নিতে না হয় এজন্য বাজেটে করের বোঝা কমানোর আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। বায়ার এবং সেলার দুজনে মিথ্যা হলফ দিবে স্ট্যাম্পের মধ্যে যে আমি এই দামে কিনছি এই দামে বিক্রি করছি, দুইটাই মিথ্যা তথ্য। তার মানে এখান থেকে বের হতে হবে, প্রয়োজনীয় ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব, কিন্তু তারপরে আপনার সত্যটা বলেন। পরে বিকেলে এক প্রাক বাজেট আলোচনায় পিকআপ ভ্যানের ভ্যাট প্রত্যাহার ও আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 5% করার দাবি জানায় বারভিডা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যে পরিবর্তনই হোক, বাংলাদেশ বিষয়ে চীনের নীতি একই থাকবে, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশের চীনের জাতীয় ইমেজ শিরোনামে এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে চীন তার করণীয় ভুলবে না বলেও জানান চীনের রাষ্ট্রদূত। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশে চীনের জাতীয় ইমেজ নিয়ে রিপোর্ট প্রকাশ করে সেন্টার ফর অল্টারনেটিভ। জরিপে অংশ নেন 5335 জন। এর মধ্যে 60% মানুষ মনে করে চীনের বৈশ্বিক রাজনীতি উন্নয়ন ঘিরে, 53% চীনে গিয়ে চিকিৎসা নিতে আগ্রহী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। পরে মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে প্রশ্নের উত্তরে ইয়াও ইয়েন বলেন, চীনের প্রথা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীনের নীতি কোনো নির্দিষ্ট সরকার বা দলের সাথে সম্পর্কিত নয়। দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের উপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি চীনের সমর্থন আছে। বাংলাদেশের সব দলের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। আমরা চাই স্থিতিশীল উন্নত বাংলাদেশ। রোহিঙ্গা সংকট বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংকট সমাধানে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সাথে কাজ করছে চীন। চীন রোহিঙ্গা ইস্যু কখনো বাদ দেবে না, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমাধান করা যাচ্ছে না। তবে মিয়ানমারের সমস্যা সমাধানে আমরা আর্মি ও রাখাইন মিলিটারির সঙ্গে কাজ করছি, যাতে একটা রাজনৈতিক সমাধান হয়। সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দরকার। আসিয়ান ও ইউএন সহ সবার সহযোগিতা দরকার, না হলে সংকট তৈরি হবে। অবশ্য প্রত্যাবাসন ছাড়া এই সংকট সমাধানের বিকল্প নেই বলেও মনে করেন চীনের রাষ্ট্রদূত। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ। ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিয়ে কিংবা ঈদ নতুন গয়না ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় যে কোনো আয়োজন। শাড়ি, জামা, জুতা, অলংকার সবকিছু কেনার ধুমে পিছিয়ে নেই স্বর্ণও। আগেভাগেই এই জুয়েলারি কিনে রাখছেন অনেকে। বাঙালি মাত্রই অলংকার প্রিয়, তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। এই সময়ে নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন। পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায়। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম বাড়ার শঙ্কায় আগেভাগেই স্বর্ণের অলংকার কিনে রাখতে তৎপর ক্রেতারা। গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এটা তো খুব শখের পণ্য আমাদের। আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে। ছোট একটা জিনিস কিনতে এগুলো 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা চলে যাচ্ছে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা। পরবর্তীতে হয়তোবা সোনা আর নাও কেনার অবস্থা থাকতে পারে, তাই এখনই কিনে ফেলছি। গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা, তবে ঈদে ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, মানে অকল্পনীয় খারাপ। আমরা একটা ব্যবসা করছি, সেখানে আমাদের একটা স্থিতি ছিল, বেচাকিনি ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল, সব মিলিয়ে ভালো বেচাকিনি হয়েছে। কিন্তু এবছর সে বেচাকিনি কিছু আমরা দেখতেছি না। রোজা যত আস্তে আস্তে বাড়বে, আসলে বেচাকিনিটা ততই বাড়বে, আমাদের এরকমই ধারণা, কারণ প্রতি বছর তাই হয়। 15-20 রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদীর অর্ডার তখন থাকতে পারে, হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যার প্রতিবাদে শাহবাগ জাদুঘরের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে এখন রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদুজ্জামান, জানাবেন মশাল মিছিল থেকে কি বলা হচ্ছে?
জানেন যে দেশ জুড়ে ক্রমাগত হত্যা ধর্ষণের প্রতিবাদে কিন্তু গত কয়েকদিন ধরেই সারা দেশের সহ রাজধানীতে সবাই আন্দোলন করে আসছে। আজকেও দুপুরবেলা থেকে কিন্তু একটা দেখেছি আমি ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে একটা সংগঠন আন্দোলন করেছে, সেখানে কিন্তু বেশ ঝামেলা হয়েছে। এরপরেই সন্ধ্যা থেকে কিন্তু আজকে বাম সংগঠনগুলো কিন্তু এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু আজকে মশাল মিছিল বের করেছে। তারা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল করতে করতে তারা এখানে এসে তাদের একটাই দাবি, তারা এই ধর্ষণ এবং যে নারী নিপীড়ন এবং হত্যা এগুলো বন্ধ করতে এবং তারা বলছেন যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত অপসারণ করতে এবং দ্রুত এবং সারা বাংলাদেশে যে ধর্ষণ এবং হত্যা হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং দ্রুত এইগুলোর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের দাবিতে তারা এই মশাল মিছিল করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মশাল হাতে কিন্তু আজকে এই তারা শহীদ মিনারে এসে দাঁড়িয়েছেন এবং এখানে তারা একটা বিক্ষোভ সমাবেশ করবেন এবং এখন পর্যন্ত তারা এখানে আছেন। এর পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখি, আজকে এই সন্ধ্যার পরে এছাড়াও কিন্তু দুপুরবেলাও কিন্তু আজকে এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু তারা দিতে পারেনি। তাদেরও একটা দেওয়ার কথা ছিল। এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এখানে এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে এই বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তারা বারবার বলছেন যে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত অপসারণ করে এই যারা এখন পর্যন্ত যারা মশাল যারা তাদের কিন্তু দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা এই মশাল মিছিল করেছে। এখন পর্যন্ত শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। 600 সালের দিকে আরব বণিকদের হাত ধরে আসা ইসলাম ধর্ম শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে। সময়ের পরিক্রমায় এখন সুন্দর এই মশলা দ্বীপটি এর প্রাণবন্ত মুসলিম জনসংখ্যা নিয়ে গর্ব করে। শ্রীলঙ্কায় মুসলিম সম্প্রদায়ের মাঝে তাই পবিত্র রমজান মাস বেশ ধর্মীয় আবহ নিয়ে আসে। আর রমজানকে ঘিরে ইফতারে রয়েছে তাদের নানা ঐতিহ্যবাহী খাবার। চলছে রমজান মাস, আর এই পবিত্র মাসকে ঘিরে সিয়াম সাধনায় ব্যস্ত বিশ্বের সকল মুসলমান। সারাদিন রোজা রাখার পর রোজাদাররা পরম আনন্দ নিয়ে ইফতারি উপভোগ করে পরিবার ও বন্ধুদের সঙ্গে। বিশ্বের অন্যান্য দেশের মতোই শ্রীলঙ্কাও পিছিয়ে নেই আয়োজনে। প্রতিটি মুসলিম বাড়িতে তৈরি করা হয় স্ন্যাক্স, সমুচা, কাটলেট, রোল, ফালুদা সহ থাকে নানা সুস্বাদু খাবার। ইফতারের শুরুটা হয় খেজুর দিয়ে, থাকে নানা ধরনের শরবত, এছাড়া থাকে তাদের ঐতিহ্যবাহী খাবার কাঞ্জিউ। কলাপাতায় পরিবেশিত মূলা ও কুমড়ার ঝাল তরকারি, বাঁধাকপির থোরান, ভাজা বিটরুট, নারিকেলি কাফু, ভাজা পাঁপড় ইফতারে শ্রীলঙ্কার ঐতিহ্যের পরিচয়। এছাড়াও রয়েছে মুখরোচক সালসা ও টার্টিলা চিপস। চিংড়ি, পেস্তা বাদাম ও আনারস বিরিয়ানির স্বাদ অন্য কোথাও মেলা ভার। থাকে কাঁচা পেঁপের শরবত, কলার পুডিং, থাকে জনপ্রিয় আপাম ও ইডলি। অনেকের বাড়িতে ইফতারের আয়োজনে থাকে তরমুজ, ডিম, নারকেল কোড়া, মিষ্টি আলুর সিদ্ধ ও শরবতের প্লেটার। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন। সংবাদের ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।